পাকিস্তানের দ্বিচারিতার ফলে কি ফের একবার খুলে গেল ট্রাম্পের শান্তির দূত হয়ে ওঠার মুখোশ? পাকিস্তান কি এবার ওই নিজেদের শেষের দিকে এগোচ্ছে? পাকিস্তানের বিরুদ্ধে হামলার বড়সড় ছক তৈরি করছে ওই আফগানিস্তানের তালিবানরা। ভারতের ব্রহ্মসের নিশানায় গোটা পাকিস্তান। তবে কি এবার অপারেশন সিঁদুর দ্বিতীয় পর্যায়ে আসন্ন? একদিকে আফগানিস্তান আর অন্যদিকে ভারত, জোড়া ফলায় এবার কি বিদ্ধ হতে চলেছে পাকিস্তান? স্বার্থের সম্পর্কে আবদ্ধ ট্রাম্প কি আদৌ বাঁচাবেন ওই পাকিস্তানকে? পাকিস্তানের সহোদর বাংলাদেশেও কি একবার ফের গণ অভ্যুত্থান হতে চলেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। যুদ্ধবিরতি লঙ্ঘন, এই যুদ্ধবিরতি লঙ্ঘনটা পাকিস্তানের কাছে নতুন বিষয় নয়। এ কাজ তারা অত্যন্ত ভালো করেই পারে। ভারত তা হাড়ে হাড়ে টের পেয়েছে। সিমলা চুক্তি লঙ্ঘন করে বারংবার ভারতের দিকে হামলা চালিয়েছে ওই পাকিস্তান। জম্মু কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করাটা পাকিস্তানের পুরনো বদঅভ্যেস। এবার সেই ধারা ওই পাকিস্তান অব্যাহত রাখলো আফগানিস্তানের দিকে। তালিবানি আর টিটিপির হামলায় নাস্তানাবুদ হয়ে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল ইসলামাবাদ, কিন্তু এবার সেই জায়গা থেকে সরে এসে আফগানিস্তানের ওপর অত্যন্ত নক্কারজনকভাবে হামলা চালালো পাকিস্তান। কোনো সেনা ছাউনি বা সেনা ঘাঁটিতে নয়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় সাধারণ মানুষের ওপর, হ্যাঁ ঠিক শুনছেন, সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ওই পাকিস্তানের বায়ুসেনা। আর এই ঘটনায় 3 আফগানিস্তানি ক্রিকেটার সহ 10 জনের মৃত্যু হয়েছে। নিহতেরা প্রত্যেকেই সাধারণ নাগরিক, যাদের মধ্যে আবার 2 জন শিশুও আছে। ভাবতে পারেন, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও দাবি করেছে কাবুল। এই অসভ্যতা পাকিস্তানের একেবারে মজ্জায় মজ্জায় যে ঢুকে পড়েছে তা আরও একবার প্রমাণ হলো। ওই আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের ওপর কাপুরুষের মতন হামলা চালিয়েছে ওই পাকিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ওই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাকতিকার রাজধানী সারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরুগুনে ফেরার পরেই তাদের নিশানা করা হয়। নিহত আফগান ক্রিকেটারদের নাম কবির হারুন এবং শিব ঘাতুল্লাহ। অর্থাৎ এবার ওই আফগানিস্তানের সাধারণ নাগরিকদের নিশানা করছে পাকিস্তান। কতটা কাপুরুষ হলে এই কাজ তারা করতে পারে? পাক হামলায় ক্রিকেটারদের মৃত্যুর ঘটনায় নেট দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। স্বাভাবিকভাবেই এই হামলার প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এই সিরিজে খেলার কথা ছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং পাকিস্তানে। তবে আফগানিস্তান সাফ জানিয়ে দিয়েছে যে এর পরে আর খেলার কোনো প্রশ্নই ওঠে না। আর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফগানিস্তানের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খানও। তিনি পরিষ্কার জানিয়েছেন, দেশের মর্যাদা সবার আগে। অনেক নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। তিনি আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এছাড়াও রশিদ খান পাকিস্তানের এই হামলাকে বর্বরোচিত এবং অনৈতিক বলেও দাবি করেছেন। পাকিস্তানের সাথে শুধু আফগানিস্তানের কেন, আমি তো বলবো পৃথিবীর কোনো দেশেরই আর ক্রিকেট খেলা উচিত নয়। বিশ্বের সমস্ত দেশের উচিত নয় কি ওই পাকিস্তানের ক্রিকেটকে বয়কট করা? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে ওই এশিয়া কাপে এই পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই ওই প্রোটোকল নিয়মের দোহাই দিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলাকে সমর্থন করেছিলেন। কিন্তু যে দেশটির সেনা
হামলা চালিয়ে কোনো দেশের ক্রিকেটারদের খুন করতে পারে, সেই দেশটির সঙ্গে সত্যিই কি কোনো দেশের ক্রিকেট খেলা উচিত, শোভা পায়? গোটা ঘটনা এই মুহূর্তে রাগে ফুঁসছে আফগানিস্তান। ফলে পাকিস্তানের এই আক্রমণ তাদের নিজেদের জন্যই বড় বিপদ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ওই সংঘর্ষ বিরতি ঘোষণার সময় তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিজের সেনাদের আক্রমণ করতে মানা করেছিলেন। জানিয়েছিলেন যদি পাকিস্তান আগে আক্রমণ করে তখন তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের দেশকে রক্ষা করা। ফলে এই হামলার জন্য পাকিস্তানকে করা মাসুল গুনতে হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে শুধু হামলাই নয়, এবার পাক মুলুকে বসবাসরত ওই আফগানদের পাকিস্তান ছেড়ে চলে যাবার নিদান দিয়েছে ইসলামাবাদ। আপনাদেরকে মনে করিয়ে দিই, যেই সময় ওই তালিবানরা আফগানিস্তান দখল করছিল ঠিক সেই সময় বহু আফগান তারা নিজেদের দেশ ছেড়ে এই পাকিস্তানের শরণে এসেছিল। আর এখন পাকিস্তান বলছে যে তোমরা আবার ফিরে যাও। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ওই খাজা আসিফ শুক্রবারই সমাজ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন আফগানদের এখন নিজেদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর পাকিস্তানের জমি এবং সম্পদের ওপর অধিকার রয়েছে শুধুমাত্র ওই 25 কোটি পাকিস্তানির। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে কথাটি তিনি বলেছেন তা হলো ওই পাকিস্তান কাবুলের সঙ্গে আগের মতো সম্পর্ক আর রাখতে পারবে না। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, শুক্রবারই ওই আফগান শরণার্থীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য বৈঠকে বসেছিলেন ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর ওই বৈঠকে ছিলেন আবার পাক সেনাপ্রধান আসিম মুনিরও। আর সেই বৈঠক শেষে একটি বিবৃতিও জারি করে পাক সরকার। তাতে পরিষ্কার জানানো হয় যে এখনো পর্যন্ত মোট 14 লক্ষ আফগান শরণার্থীকে নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যারা এখনো থেকে গেছে তাদের কোনো বাড়তি সময় দেবে না পাকিস্তান। পাক সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের বেহাল অর্থনীতি আর নিরাপত্তাজনিত ইস্যুর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। বুঝুন ঠেলা, যে দেশের অর্থনীতির এত খারাপ অবস্থা সেই দেশের এমন আচরণ কি আদৌ শোভা পায়? কার ভরসায় পাকিস্তানের এত আস্ফালন? আমেরিকা, ট্রাম্প, যে ট্রাম্প নিজের স্বার্থে সকলকে ব্যবহার করে আর ক্ষণে ক্ষণে কথা পাল্টে ফেলে, যে ট্রাম্প মিথ্যে বলতে তুখোর, সেই ট্রাম্পের আশকারায় কি পাকিস্তানের এত বাড়বাড়ন্ত? আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্ক আজই রহস্যময় এবং স্বার্থ নির্ভর। ট্রাম্পের পাকিস্তান প্রেম পরিস্থিতি আরো জটিল করেছে। নিজের স্বার্থে পাকিস্তানকে অকারণ প্রশ্রয় দেওয়ার বিষয়টিকে ভালোভাবে দেখছে না আন্তর্জাতিক মহল। কারণটা পরিষ্কার, পাকিস্তানের এই আগ্রাসী মনোভাবের নেপথ্যে অনেকেই ওই আমেরিকার ছায়া দেখছেন। বিশেষজ্ঞদের মতে ওই ট্রাম্পের মিথ্যাচারিতা এবং স্বার্থপর নীতি পাকিস্তানকে উস্কে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ট্রাম্প পাকিস্তানকে ব্যবহার করছেন? নিজের ব্যক্তিগত ব্যবসার স্বার্থে, নাকি আফগানিস্তানের ওই বাগরাম এয়ারবেস দখল করার লক্ষ্যে তিনি উস্কে দিচ্ছেন পাকিস্তানকে, নাকি নিজেই ঝগড়া বাঁধিয়ে তারপর আবার নিজেই তা থামিয়ে নিজেকে ওই শান্তির নোবেলের দাবিদার বলে জনসমক্ষে জাহির করার চেষ্টা? কোনটা? নাকি সবগুলোই? দেখুন, দিন কয়েক ঠিক আগেই ট্রাম্প অনুগত ওই পাক প্রধানমন্ত্রী আফগান পাক ইস্যুতে ওই মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা চেয়ে আবেদন জানিয়েছিলেন। আর তারপরেই ট্রাম্প জানিয়েছেন যে ওই আফগানিস্তান এবং পাকিস্তানের দ্বন্দ্বের সমাধান নাকি খুব সহজ। তিনি সহজেই নাকি এই সংঘর্ষ থামাতে পারেন। তবে আপাতত এদিকে তিনি নজর দিচ্ছেন না। কেন? তার উত্তর তিনি দেননি।
এখন প্রশ্ন হলো, ওই নজর দিচ্ছেন না, নাকি এসব বলে দুনিয়ার নজর তার থেকে ঘোরানোর চেষ্টা করছেন? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ঠিক এরপরেই ট্রাম্পের দাবি ছিল যুদ্ধ থামাতে তিনি ভালোবাসেন, কারণ তিনি নাকি মানুষের মৃত্যু আটকাতে ভালোবাসেন, আর তিনি নাকি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। গাজা তার উৎকৃষ্ট উদাহরণ নয় কি? সেই একই চর্বিত চর্বণ চিবিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে শান্তির দূত প্রমাণের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলা বুঝলে ওই ট্রাম্পকে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের বড়কে কবিতাটি পড়ে শোনাতাম, যেখানে বলা হয়েছে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। যাই হোক, ট্রাম্প এসব বুঝবেন না। তবে বিশেষজ্ঞদের মতে সীমান্ত সংঘাত ইস্যু, ভূ রাজনীতি, সন্ত্রাসবাদী অভিযান, বেসামরিক হতাহত এবং কূটনৈতিক চাপে ঘেরা। কিন্তু ট্রাম্প যেভাবে এটিকে সহজ সমাধানযোগ্য বলে দাবি করছেন, তা পরিস্থিতির প্রকৃত জটিলতাকে খাটো করে দেখার সমান নয় কি? এছাড়াও ওই আন্তর্জাতিক মহলে যে তার অতিরিক্ত পাকিস্তান প্রীতির জন্য মুখ পুড়ছে, সেই আঁচ কি তিনি পাচ্ছেন, নাকি স্বার্থের নেশায় তিনি এখন চোখ কান সব বন্ধ করে রেখেছেন? ভারতও কিন্তু চুপ করে বসে নেই। পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ভারতের ব্রহ্মস মিসাইলের রেঞ্জের মধ্যেই আছে। এমনই ভাষায় পাকিস্তানকে হুঙ্কার দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে কি অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব আসন্ন? একদিকে আফগানিস্তান, অন্যদিকে হিন্দুস্তান, জোড়া ফলায় কি তবে এবার বিদ্ধ হতে চলেছে ওই পাকিস্তান? কথা বলছিলাম ওই ট্রাম্পের অতিরিক্ত পাকিস্তান প্রীতি নিয়ে। এই বিষয়ে এবার ট্রাম্পকে একেবারে নিশানা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি নিজেকে ট্রাম্প সমর্থক বলে পরিচয় দিয়ে জানিয়েছেন, ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা যে বড় বড় ভুলগুলো করেছিল, তার মধ্যে অন্যতম হলো ওই নিরন্তরভাবে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া। তার মতে আমেরিকার স্বার্থ পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে অনেক বেশি জড়িয়ে রয়েছে। এছাড়াও টনির বক্তব্যে উঠে এসেছে কুখ্যাত জঙ্গি নেতা ওই লাদেন প্রসঙ্গও। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে যে তারা ওই ওসামা বিন লাদেনকে 1 দশকেরও বেশি সময় ধরে নিজেদের দেশেই থাকতে দিয়েছিল। পাকিস্তানে এখন একটি শক্তিশালী ইসলামপন্থী ধারার সামরিক সমাজের নেতৃত্ব রয়েছে। অপরদিকে ভারত কিন্তু সম্পূর্ণ আলাদা বলেই মনে করছেন টনি। ভারতের ওপর মার্কিন শুল্ক প্রসঙ্গেও ভারতের সপক্ষে কথা বলেছেন তিনি। তার মতে বর্তমানে ভারতের সঙ্গে ট্রাম্পের এই আচরণ একেবারেই ঠিক নয়। শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্ক চাপিয়ে বড় ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে টনি জানিয়েছেন, এই শুল্ক যুদ্ধ একটি বড় বিপর্যয়। তবে গণতন্ত্রের সঙ্গে ভারতের যে মূল্যবোধ রয়েছে তা বিবেচনা করলে এই বিপর্যয় সাময়িক এবং শীঘ্রই সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন টনি। তিনি আরও জানিয়েছেন, ভারতের 3টি বড় সুবিধে রয়েছে: 1 গণতন্ত্র, 2 আইনের শাসন এবং 3 ইংরেজি ভাষা। তার কথায়, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে আমি বলবো, ভারত একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। ভারতের প্রধানমন্ত্রী আগামী 40 থেকে 50 বছরের মধ্যে একটি মুক্ত বিশ্বের নেতা হবেন। বুঝুন, যা আমেরিকার কূটনীতিকরা বুঝতে পারছেন, যা অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, তা ট্রাম্প বুঝতে পারছেন না নাকি? বুঝতে পেরেও শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ভারতের বিরোধিতা এবং মিথ্যাচার করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনটা? গত বুধবারই এই ট্রাম্প দাবি করেছিলেন যে তার সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপরেই বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের টেলিফোনে ওই দিন কোনো কথাই হয়নি। কিন্তু এর পরেও অনেকটা ওই ভারত পাক সংঘর্ষ বিরতির মতো আবারও ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না, ওরা আগের থেকে শান্ত হয়ে গেছে। এদিকে ট্রাম্প কথা বলেই যাচ্ছেন, আর অন্যদিকে নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে তেল সেখান থেকেই তেল কিনবে ভারত। তারপরেও কেন একই মিথ্যে কথা বারবার বলে সত্যি প্রমাণের চেষ্টা করছেন এই ট্রাম্প? নাকি ট্রাম্পের এই পন্থার নেপথ্যে লুকিয়ে রয়েছে ষড়যন্ত্র, ভারতকে অস্থির করে তোলার চেষ্টা? এই নিয়ে গত এপিসোডে বিস্তারিত জানিয়েছিলাম আপনাদের কিভাবে ওই ট্রাম্পের মিথ্যাচারিতাকে হাতিয়ার করে ভারতের বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করছে, সেটাও জানিয়েছিলাম। ওই বিরোধী দলনেতা রাহুল গান্ধীরও এবার মুখ পুরল এক মার্কিন গায়িকার কাছে। রাহুল গান্ধী জানিয়েছিলেন ট্রাম্পকে নাকি ভয় পান প্রধানমন্ত্রী। একজন ভারতীয় হয়ে রাহুলের এই বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। এবার রাহুলকে নিশানা করলেন মার্কিন গায়িকা ও সাংস্কৃতিক দূত মেরি মিলবেন। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কংগ্রেস নেতার সাম্প্রতিক এই মন্তব্যকে ঘিরে সরাসরি রাহুলকে এক হাত নিয়েছেন তিনি। এক্স পোস্টে এই মেরি পরিষ্কার রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে রাহুল ভুল বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না। প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক খেলা বোঝেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কূটনীতি কৌশলগত সম্পর্ক কেমন রাখতে হবে এবং কিভাবে তা ব্যবহার করতে হবে সবটাই তিনি জানেন। যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রথমে রাখেন, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী মোদীও ভারতের জন্য যা সবচেয়ে ভালো তাই করবেন। একই সঙ্গে রাহুলকে নিশানা করে মেরির বার্তা, আপনার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতন উপযুক্ত বিচক্ষণতা নেই। আপনার আই হেট ইন্ডিয়া সফরে ফিরে যাওয়াটাই ভালো, যেখানে একজন দর্শক থাকবেন আর সেটা আপনি নিজেই। দেখুন, আগের একটি এপিসোডেও আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে দেশের স্বার্থ আগে নাকি রাজনৈতিক স্বার্থ আগে। সেই কথাটাই কি বলতে চেয়েছেন এই মার্কিন গায়িকা? কারণ ট্রাম্প শুধু ভারতের ক্ষেত্রে মিথ্যাচার করছে এমনটা নয়, বারবার দ্বিচারিতাও করছেন এবং লাগাতার করে যাচ্ছেন। ভারত যে ট্রাম্পের এই ধরনের মিথ্যাচারকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না এবং ভারত তার নিজের অবস্থানে অনড়, তা আরও একবার প্রমাণ মিলল ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে। শনিবার আত্মনির্ভর ভারত মিশনের অধীনে উত্তরপ্রদেশের লখনৌয়ে ব্রহ্মোস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ওই ব্রহ্মোস মিসাইলের প্রথম ব্যাচ উদ্বোধনের পরে রাজনাথ সিং জানান, দেশ আত্মবিশ্বাসী, আমাদের প্রতিপক্ষরা আর কোনোভাবেই ওই ব্রহ্মোসের গ্রাস থেকে পালাতে পারবে না। পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রহ্মোসের নাগালের মধ্যে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, অপারেশন সিঁদুরে যা হয়েছে সেটা স্রেফ ট্রেলার ছিল, আর সেই ট্রেলারেই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে তাহলে আর কি কি করতে পারে সেটা আমায় আর বলে দিতে হবে না। একবার ভাবুন, একদিকে ওই আফগানিস্তানের দিক থেকে তালিবান এবং টিটিপি পাকিস্তানকে নিশানা করছে, আর অন্যদিকে ভারতের দিক থেকে উড়ে যাচ্ছে ব্রহ্মোস মিসাইল। প্রতিরোধ তো দূর কি বাত, লুকোনোর জায়গাটা ঠিক করে রেখেছেন তো ওই শেহবাজ শরীফ এবং আসিম মুনিররা। এমনটা হলে ওই ট্রাম্প যে পাকিস্তানকে বাঁচাতে আসবে না তা বলাই যায়,
কারণ পাকিস্তানের সাথে ট্রাম্পের আজকের সম্পর্কটা শুধুমাত্র স্বার্থের। যেমন এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ করলেও একই কাজ যখন ওই হাঙ্গেরি করছে, তখন ট্রাম্প বলছেন হাঙ্গেরির পক্ষে তেল পাওয়া কঠিন, ওদের তো কোনো সমুদ্র নেই, তাই ওদেরকে ছাড় দিয়েছি। সত্যি কি তাই? নাকি আগামী 2 সপ্তাহের মধ্যে ওই হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক রয়েছে ট্রাম্পের, আর সে কারণেই হাঙ্গেরির প্রতি সুর নরম করেছেন ট্রাম্প? দেখুন, এখানেও সেই স্বার্থই জড়িয়ে রয়েছে। তবে যতই স্বার্থ বাঁচিয়ে পাকিস্তানকে ব্যবহার করুক না কেন ওই ট্রাম্প, যতই ভারতকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাক না কেন, ভারত যে দমে যাবার পাত্র নয় তা তো এক বাক্যে স্বীকার করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে খোদ ট্রাম্পের দেশের গায়িকাও। ফলে আন্তর্জাতিক মঞ্চে যে ভারত ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই ট্রাম্পই হোক কিংবা তার ওই কোলের ছেলে পাকিস্তান, ভারতের দিকে ইট ছুড়লে পাটকেলটা খেতেই হবে। আজ এ পর্যন্তই। নমস্কার।